বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কখনোই দেখবেন না যে একটা ক্যাপ্টেন দারুণ কিছু করছেন তারপরেও ক্যাপ্টেন্সি হারিয়েছেন, মানে ভালো করার পরে বাদ পড়তে হয়েছে। এমনটা হয়েছে তামিমের ক্ষেত্রে, এখন যিনি সভাপতি আছেন। এবার হলো মিরাজের ক্ষেত্রে, যে মিরাজ সবশেষ 5 সিরিজের মধ্যে 4টাই জিতেছেন, তারপরে বাদ পড়তে হলো। এখন কি মিরাজ দলে থাকতে পারবেন? মিরাজ কি তার সেরা ফর্মে ফিরতে পারবেন? এইসব প্রশ্ন আসতেই পারে, কারণ মিরাজকে নিয়ে যে প্রশ্ন হচ্ছে যে মিরাজ তার সেরা ফর্মে নেই, থাকতে পারছেন না, আলোচনা হচ্ছে। দেখুন, একটা বিষয় আপনাকে মানতেই হবে, যখন কেউ ক্যাপ্টেন হয়, বাংলাদেশ দলের দায়িত্বে আসেন, তিনি সবার চোখে চোখে আসেন। জাকের আলী অনেক দারুণ পারফর্ম করছিলেন, দারুণ করছিলেন, মানে একটা বছর বাংলাদেশের সেরা করেছেন। এবং ওই সময় কমেন্টেটররা বলছিলেন যে বাংলাদেশের সেরা সেরা ব্যাটার এখন জাকের আলী অনেক, এবং তিনি অটো চয়েস 3টে ফর্মেটেই। কিন্তু কী হয়েছে, যখন ক্যাপ্টেন্সি পেয়েছেন, ওই যে ইনজুরিতে পড়লেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক এশিয়া কাপের সময়, এরপর ক্যাপ্টেন্সি নিলেন আফগানিস্তানের বিপক্ষে। ওই যে ক্যাপ্টেন্সি নেওয়ার পর সবার দৃষ্টি গেল ক্যাপ্টেনের উপর। ক্যাপ্টেন যদি 3টে বল বেশি খেলেন, আলোচনা হয়। ক্যাপ্টেনের স্ট্রাইক রেট কী হলো, আলোচনা হয়। ক্যাপ্টেন রান করতে পারলো না, আলোচনা হয়। দল হেরে গেল, আলোচনা হয়। এই আলোচনাগুলো থেকেই যায় এবং সেজন্য পারফরমেন্সের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। সব কিছু থেকে বাদ পড়ে গেছেন জাকের, মানে সব কিছু থেকে, যিনি কিনা তার 6 মাস আগে অটো চয়েস কমেন্টেটররা বলছিলেন যে বাংলাদেশের সেরা পারফর্মার জাকের, সেই জাকের বাদ পড়েছেন ক্যাপ্টেন্সির ভার নিয়ে। এই যে মিরাজ, সেই মিরাজের একই অবস্থা হয়েছে। মিরাজ সিরিজ জিতেছেন, মিরাজ ভালো করেছেন, কিন্তু মিরাজকে বাদ যেতে হয়েছে এই একটা কারণে, যে তার উপর যে আলোচনা, যে ফোকাসটা মিডিয়ার, জনগণের বা সমর্থকের, সেই ফোকাসটা তার জন্য ক্ষতি হয়ে দাঁড়িয়েছে, তার প্রত্যেকটা স্টেপে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং সেজন্যই মিরাজকে সরে যেতে হয়েছে। এখন কথা হচ্ছে লিটনের ক্ষেত্রেও সেটা হতে পারে, কারণ লিটনের দিকেও তো নজরটা বেশি থাকবে, এখন ক্যাপ্টেন হয়েছেন, এটা সবসময় নজর থাকবে। তবে ওই বিষয়ে পরে কথা বলা যাবে, ভালো বা খারাপ করার পর। কিন্তু এখন বিষয় হচ্ছে যে মিরাজ দলে থাকবেন কিনা। আমি এর আগেও আলোচনায় বলেছিলাম যে সাউথ আফ্রিকার কন্ডিশনে আপনি কখনোই মিরাজকে সবগুলো ম্যাচ খেলাবেন না। আপনি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এমন দলের এগেনস্টে কখনোই মিরাজকে খেলাবেন না ভালো ব্যাটিং উইকেটে। সেখানে অপশন কিন্তু আছে, সেখানে অপশন আছে সৈকত। সৈকত যদি ভালো করে, তার এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে সৈকত কিন্তু দলে আছেন এখন। তো একটা কম্পিটিশন তৈরি হয়ে গেছে, এবং সেখানে এই নেক্সট সিরিজে যদি আপনি দেখেন, সেখানে আপনি সৈকতকে নেবেন না আপনি মিরাজকে নেবেন, আপনার মাথায় আসবে। কারণ যদি ভারত সিরিজটা হয়, বাংলাদেশে খেলা হয়, সেখানে অবশ্যই সৈকত থাকবে, কারণ লাস্ট ম্যাচে, লাস্ট সিরিজে দারুণ করেছে, বাংলাদেশের সেরা পারফর্মার হয়েছেন, সেখানে থাকবে, তার মানে মিরাজ বাদ পড়ছেন। এই যে একটা সমস্যার সৃষ্টি হয়ে গেল, এবং সেটা কিন্তু মিরাজ নিজে করেননি, মিরাজ ছাড়েননি, বোর্ড থেকে বলা হয়েছে তার পারফরমেন্সে বোর্ড খুশি না, এবং এই জন্যই কিন্তু আলোচনায় বসে হচ্ছে, একমাত্র তার পারফরমেন্সের জন্য বাদ পড়েছে, দলের পারফরমেন্সের কারণে না। এবং যেটা শুরু করলাম যে যিনি ক্যাপ্টেন হোক, যিনি দায়িত্ব নিক, তার দিকে ফোকাসটা বাংলাদেশের সবার বেশি থাকে, এবং মিরাজের ওপর এই ফোকাসটাই মিরাজের ক্যারিয়ারের জন্য এবং এই যে ক্যাপ্টেন্সির জন্য বড় একটা কাল হয়ে দাঁড়িয়েছে। তবে সবার আশা থাকতেই পারে যে মিরাজ আগে যে ফর্মে ছিলেন সে ফর্মে ফিরবেন। আর একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে মিরাজের কাছে যদি আমরা সাকিব আল হাসানের মতো আশা করি, সেটা কখনোই হবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, মিরাজ ক্যাপ্টেন হিসেবে যে পারফরমেন্স করেছেন, আগে সেই পারফরমেন্সই করেছেন। তো তার কাছ থেকে কখনোই 100 বা 70 রান করবে, খুব ভালো স্ট্রাইক রেট রেখে 3-4টা উইকেট নেবে, এমনটা হবে না, এমনটা হবে না। বোর্ড যদি সেই আশাটা করে, সেটা কখনোই পূর্ণ করতে পারবে না। তারপরেও মিরাজের ভালো একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। বিরাজ নিজেও বলেছিলেন যে তিনি ক্যাপ্টেন্সি করতে চান, ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দলকে সামনে এগিয়ে নিতে চান এবং ভালো কিছু করতে চান। সেটা হলো না, তার স্বপ্ন পূরণ হলো না। এখন সামনের যে পথটা, সেখানে দলে থাক এবং বিশ্বকাপ খেলতে পারে কি পারে না, সেটা দেখার অপেক্ষা। এই যে মিরাজ থাকলো না, মিরাজ বাদ পড়লো, এখন দলে থাকবে কি থাকবে না, এইসব নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।